কল্পনা করুন এমন এক রণক্ষেত্র যেখানে একটি সেনাবাহিনী কোনো দেয়ালের মতো স্থির দাঁড়িয়ে নেই, বরং সেটি একটি প্রাণঘাতী দানবীয় যন্ত্রের মতো অনবরত ঘুরছে। চাকার ভেতর চাকা, যেন এক জটিল গাণিতিক ধাঁধা যা ভেদ করা অসম্ভব। কুরুক্ষেত্রের নবম দিনে পাণ্ডবরা যখন জয়ের খুব কাছে, ঠিক তখনই পিতামহ ভীষ্ম উন্মোচন করলেন তার সবচেয়ে ভয়ঙ্কর এবং জটিল সৃষ্টি, সর্বতোভদ্র ব্যূহ। কেন এই ব্যূহকে বলা হতো সেফ ফ্রম অল সাইডস? কিভাবে ৮টি এককেন্দ্রিক বৃত্তের এক রহস্যময় জ্যামিতি পাণ্ডবদের অপ্রতিরোধ্য আক্রমণকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল? আজ আমরা উন্মোচন করব ভীষ্মের সেই বিস্তৃত রণকৌশল এবং এর পেছনে থাকা এক হারানো গাণিতিক বিজ্ঞানের আসল রহস্য। হিন্দু স্টোরিটেলসে আপনাদের স্বাগতম। মহাভারতের যুদ্ধ মানেই কেবল সাহসের লড়াই নয়, এটি ছিল বুদ্ধির এক চরম দাবা খেলা। নবম দিনের সেই সন্ধিক্ষণে কৌরব সেনাবাহিনী যখন পতনের দ্বারপ্রান্তে, তখন পিতামহ ভীষ্মের এক অমর চাল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সর্বতোভদ্র বা অভেদ্য চাক্রাকার গঠনের সেই সূক্ষ্ম কারিগরিকে। আমরা দেখব কিভাবে ১১ অক্ষৌহিনী সৈন্য একটি একক ছন্দময় ইউনিটের মতো চালিত হয়েছিল এবং কেন আধুনিক সামরিক বিজ্ঞানীরা আজও এই প্রাচীন ব্যূহের জ্যামিতিক নির্ভুলতা দেখে বিস্মিত হন। সর্বতোভদ্র ব্যূহের মূল ভিত্তি ছিল এক অসাধারণ জ্যামিতিক স্থিতিশীলতা। সর্বতোভদ্র শব্দের অর্থ হল যা সব দিক থেকে কল্যাণকর বা নিরাপদ। এটি কেবল সৈন্যদের একটি রক্ষা কবচ ছিল না, এটি ছিল পাণ্ডবদের বিরুদ্ধে এক শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়েপন। এটি মূলত ৮টি এককেন্দ্রিক বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেলস নিয়ে গঠিত ছিল। প্রতিটি স্তরের সৈন্যরা এমন এক ছন্দে আবর্তিত হতো যে কোনো দিক থেকেই এই ব্যূহ ভেদ করা সম্ভব ছিল না। আধুনিক রণকৌশলের ভাষায় একে বলা যায় ডাইনামিক ডিফেন্স সিস্টেম বা গতিশীল প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই ব্যূহের সবচেয়ে রহস্যময় অংশ ছিল এর কেন্দ্রবিন্দু বা বিন্দু। পিতামহ ভীষ্ম নিজে সেই কেন্দ্রে অবস্থান করতেন এবং সেখান থেকেই পুরো ব্যূহকে এক অদৃশ্য সুতোর মতো নিয়ন্ত্রণ করতেন। এই ৮টি স্তর কিভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করত? বাইরের স্তরটি যখন পাণ্ডবদের আক্রমণ প্রতিহত করত, ভেতরের স্তরগুলো তখন অনবরত আবর্তিত হয়ে ক্লান্ত সৈন্যদের সরিয়ে নতুন শক্তি যোগাত। এই গিয়ার্স উইদিন গিয়ার্স মেকানিজম পাণ্ডবদের সংখ্যাগত সুবিধাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছিল। অর্জুন এবং শ্রীকৃষ্ণ যখন এই রণকৌশল দেখলেন, তারা বুঝতে পেরেছিলেন যে এটি কেবল শক্তি নয়, বরং এক ম্যাথমেটিক্যাল ডেথ ট্র্যাপ। এই প্রাচীন রণকৌশলটি বিশ্লেষণ করলে আমরা এক উন্নত বৈজ্ঞানিক যুক্তির দেখা পাই। এখানে ব্যবহার করা হয়েছিল এক ধরনের সেন্ট্রিফিউগাল লজিক বা কেন্দ্রাতিগ শক্তি। আক্রমণকারীরা যত বেশি শক্তি দিয়ে এই ব্যূহ ভেদ করার চেষ্টা করত, ব্যূহের ঘূর্ণন গতি তাদের তত বেশি বাইরের দিকে ঠেলে দিত। একে বলা যায় দ্য ফিজিক্স অফ এনশিয়েন্ট ওয়ারফেয়ার। পাণ্ডবরা যেখানেই আঘাত হানছিল, সেখানেই তারা নিজেদের চেয়ে বহুগুণ বেশি সৈন্যের মুখোমুখি হচ্ছিল। এই কৌশলটি স্থির প্রতিরক্ষাকে একটি লিথাল রোটেটিং ফোর্ট্রেসে পরিণত করেছিল। যুদ্ধের ময়দানে অর্জুনের রথ যখনই অভেদ্য প্রাচীরের সামনে এসে থমকে দাঁড়ালো, তখন বোঝা গিয়েছিল যে জ্যামিতির এই মরণ খেলায় বীরত্বও অনেক সময় হার মেনে যায়। ভীষ্মের এই সর্বতোভদ্র ব্যূহ ছিল কুরুক্ষেত্রের সেই বিস্তৃত অধ্যায়, যা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধের ময়দানে কেবল তরবারির জোরে নয়, বরং গাণিতিক সূক্ষ্মতা দিয়েও ইতিহাস বদলে দিয়েছিলেন। নবম দিনের সেই রক্তাক্ষী সূর্যাস্ত যখন এই অটুট ব্যূহের উপর পড়ছিল, তখন পাণ্ডব শিবিরে ছিল কেবল হাহাকার এবং বিস্ময়। আপনার কি মনে হয়, পিতামহ ভীষ্মের এই সর্বতোভদ্র ব্যূহ কি মহাভারতের সবচেয়ে শক্তিশালী রণকৌশল ছিল? অর্জুন যদি শ্রীকৃষ্ণের সাহায্য না পেতেন, তবে কি কোনোদিন এই জ্যামিতিক ধাঁধা সমাধান করা সম্ভব হতো? আমাদের কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। যদি এই ধরনের